Capital FM 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। দ্য বিচ। যারা শেয়ার করছিলেন এক এক করে আমাদের প্রথম ঘটনাটি, যার ঘটনা আমি পেয়েছি, যার ঘটনা দিয়ে আজকের তাবিজ অনুষ্ঠান শুরু করব, সেই বন্ধুর নাম এমডি খান। বলছেন, কেমন আছেন ভাইয়া? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া। ভাইয়ের নাম হচ্ছে হাফেজ আল মামুন, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আশুলিয়ার প্রধান শিক্ষক। তো ঘটনাটি ঘটে গত রোজা ঈদের পর। মামুন ভাইয়ের বাড়ি হচ্ছে নেত্রকোনা। তো মাদ্রাসা থেকে মামুন ভাই ঈদের ছুটি নেয়। পরে যখন ছুটি শেষ হয়ে এলো তখন তো আবার ঢাকা আসতে হবে। তাই একদিন রাতে ট্রেনের টিকিট কাটার জন্য স্টেশনে যায়, কিন্তু যাওয়ার পথে কিছু ঘটনা ঘটে। আমাদের বাড়ি থেকে স্টেশনটি 3 কিলোমিটার দূরে হবে, তো হেঁটেই যাওয়া যায়। মামুন ভাই একাই টিকিট কাটতে যায়, তখন প্রায় রাত 12টা বাজে। তো বাড়ি থেকে কিছু দূর যেতেই রেল লাইন আছে। তো রেল লাইন দিয়ে যখন হেঁটে আসছিল তখন পিছন থেকে কে যেন একটা পাথর দিয়ে ঢিল মারল। প্রথমে বিষয়টি নর্মাল ভাবেই নেন তিনি। দ্বিতীয়বার যখন পাথর দিয়ে খুব কাছেই ঢিল মানে তখন ভয় পেয়ে যায়। তো আশপাশে কোনো বাড়িও নেই। মামুন ভাই বলছে, তিনি যখন হেঁটে যাচ্ছেন তখন তার পিছনে মনে হচ্ছে কেউ সব পাথরগুলো উল্টিয়ে নিয়ে আসছে তার দিকে। তৃতীয়বার 4 থেকে 5 বার পাথর দিয়ে যখন ঢিল মারে তখন বড় ভাই আল্লাহর কালাম পড়া শুরু করেন জোরে জোরে। যখন কালাম পড়া শুরু করেন তখন আর ঢিল মারেনি। কিছুতে যেতেই 3 রাস্তার একটা মোড় আছে। গ্রামের মানুষ বলে 3 রাস্তার মাথা। তো সেখানেই আছে একটা শিমুল গাছ। মামুন ভাই হঠাৎ করে দেখে শিমুল গাছে সাদা কাপড় পরে একটা লোক বসে আছে। মামুন ভাই চিন্তা করলো, এত রাতে শিমুল গাছে কে বসে থাকবে? তিনি জোরে ডাক দিয়ে বলে, গাছে কে বসে আছে? তারপর কোনো কথা বলেনি। হঠাৎ পিছনে একটা আওয়াজ হয়। পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। তারপর আবার শিমুল গাছে তাকিয়ে দেখে সেই লোকটাও নেই। সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। একসময় দৌড়ানোর পর হঠাৎ কে যেন তার পায়ে ধরে টান দিল। সাথে সাথে পড়ে যায় রেল লাইনের উপর। পড়ে গিয়ে মাথা ফেটে যায় এবং প্রচুর ব্যথা পায়। সেগুলো নিয়ে আবার দৌড়াতে শুরু করে এবং কিছুক্ষণ পর টেনশনে যখন কাছাকাছি আসার আগেই একটা ছোট ব্রিজ, এবং পরে সেখানে এসে আবার দেখে কতগুলো মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে আছে। মামুন ভাইকে তারা বলতে শুরু করে তারা অনেক দূর থেকে আসছে এবং তাদের কোরআন শরীফ পড়া শেখানোর কথা আছে। মামুন ভাইকে তারা বলছে, আপনি যেখানে চাকরি করছেন সেখানে গিয়ে আমরা পড়ব। মামুন ভাই যখন বলে, আচ্ছা ঠিক আছে তোমাদের পড়াবো, সাথে সাথে সেই ছাত্রগুলো চোখের সামনে মিলিয়ে যায়। পরে অনেক ভয় পায় এবং জোরে জোরে চিৎকার শুরু করেন। কেউ আসে না। এরপরে 2জন লোক আসছে, এসে দেখে মাথা দিয়ে রক্ত পড়ছে, হাতে ব্যথা। রাতেই পরে ডাক্তারের কাছে নেয় এবং পরে সবার সাথে ঘটনাটি শেয়ার করে। ও হ্যাঁ, মামুন ভাই পরে গিয়ে যে হাতের আঙুলটা বেঁকে গিয়েছিল সেটি চিকিৎসা করানোর পরও সোজা হয়নি। আজও তার আঙুলটি বাঁকা হয়ে থাকে। এই ছিল আমার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। মামুন ভাইয়ের ঘটনাটি পড়লাম এবং এমডি খান, আপনাকে অনেক ধন্যবাদ এই ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। যারা নেত্রকোনা অঞ্চলের মানুষ আছেন তারা হয়তো এর সঙ্গে আরো বেশি সম্পৃক্ততা খুঁজে পাবেন। রেল স্টেশনে বিশেষ করে যখন ঈদের সময় হয় তখন কিন্তু সকালে টিকিট কাটবার জন্য অনেকেই ভোর রাত থেকে সেখানে গিয়ে লাইন ধরে থাকেন, এটা আমরা দেখেছি। এবং আশা করি সেই ভাইটি এখন নিশ্চয়ই ভালো আছেন। ইব্রাহিম আলী সাজু রয়েছেন আমার সঙ্গে, সেই সঙ্গে রয়েছেন লিখন, এমডি মাহফুজুর রহমান, রয়েছেন নাদিম হুসাইন,
সেই সঙ্গে আরো বেশ কজন বন্ধু রয়েছেন। এবারে যার ঘটনাটি পড়ে শোনাবো তার নাম SK রাতুল। বলছেন, গল্পটা আমার এক ফ্রেন্ডের কাছে শোনা। ওদের বাসা টাঙ্গাইল। প্রায় 1 বছর আগে 2018 সালে ওর দাদু অসুস্থ হয়ে পড়ে। এর জন্য ওনাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দাদুকে 3 দিনের জন্য অ্যাডমিট করা হয়। প্রথম দিন দাদুর সাথে হাসপাতালে মোট 3 জন ছিল, দাদু, ফুপু আর আমার ফ্রেন্ড। 3 জনের মধ্যে আমার ফ্রেন্ডকেই সব সময় যাবতীয় ঔষধ এবং খাবার বাইরে থেকে কিনে আনতে হতো। সেদিন রাত প্রায় 9টা বা 10টার দিকে সে বাহিরে কিছু খাবার আর পানি কিনতে যায়। ফিরে আসার সময় সে দেখল একটি ভ্যানে করে হাসপাতালে লাশ নিয়ে আসা হলো। বাঁশের চালা দিয়ে লাশটি মড়ানো ছিল। কৌতূহলবশত সে লাশটি দেখার জন্য ভ্যানের পেছন পেছন যেতে লাগলো এবং তার অজান্তেই সেই লাশ কাটা ঘরের সামনে চলে আসলো। তখন সে দূর থেকে লাশটিকে দেখছিল এবং আন্দাজ করতে পারছিল লাশটি একটি মহিলার ছিল। সম্ভবত ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মহিলাটি জিহ্বা অর্ধেক মুখের বাইরে চলে এসেছে। এমন বিভৎস চেহারা দেখে সে ভয়ে সেখান থেকে চলে আসলো। দ্বিতীয় দিন রাতে সে পুনরায় খাবার কিনতে বাহিরে গেল এবং ফেরার সময় বারবার সেই লাশ কাটা ঘরের দিকে চোখ যাচ্ছিল। একসময় সে লক্ষ্য করল লাশ কাটা ঘর থেকে কে যেন তার দিকে তাকিয়ে আছে। সে রহস্যটা জানার জন্য একটু সামনে যেতেই খেয়াল করলো লাশ কাটা ঘরে তালা লাগানো। তখন সে ভয়ে দৌড়ে হাসপাতালে চলে যায়। তারপর যখন রাত 2টা বাজলো তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তারপর সে জানলার দিকে তাকিয়ে দেখতে পায় সেই মহিলাটি তার দিকে ধেয়ে আসছে, যাকে সে কাল লাশ কাটা ঘরে দেখেছিল। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন জ্ঞান ফেরার পর তার দাদুকে সব খুলে বলে, কারণ তখন সেখানে আর কেউ ছিল না। তারপর তাকে বাড়িতে নিয়ে আসার পরে একটা তাবিজ দেয়া হয়। এরপর থেকে সে আর তেমন কিছু দেখেনি। হসপিটালের এমন আরো অনেক ঘটনা রয়েছে। আমরা এর আগেও হসপিটালের এমন কিছু কিছু ঘটনা শুনেছি এবং বিশেষ করে যাদের প্রিয়জন, আত্মীয়, বন্ধু বান্ধব হসপিটালাইজড আছেন তারাই জানেন আসলে জীবনের প্রকৃত মানেটা কি। একটি রাত, অন্তত একটি রাত যদি আপনি হসপিটালের মুমূর্ষ রোগীদের পাশে না কাটান, আসলে আপনি বুঝতে পারবেন না জীবনের তাৎপর্য আসলে কি। আমাদের নানা রঙের, নানা বর্ণের জীবন এবং সেই জীবনের চরম বাস্তবতা কি জিনিস। যখন আপনি হসপিটালে রাতের বেলা পায়চারি করছেন, দেখবেন কোনো একজন এইমাত্র আহত কিংবা চূড়ান্ত আহত হয়ে এসে ভর্তি হয়েছেন, চারপাশের রোগীরা চিৎকার করছেন, কাতরাচ্ছেন, অথবা কেউ একজন এইমাত্র তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হসপিটাল থেকে স্ট্রেচারে করে তাকে বাইরে বের করে আনা হচ্ছে। জীবনের এই অদ্ভুত রং এবং পাল্টে যাওয়া এই দৃশ্যগুলো অন্তত একবার দেখা উচিত। তবে এইটুকু প্রার্থনা করি যেন কাউকে আসলে মহান সৃষ্টিকর্তা এমন কষ্টের মুখোমুখি না করেন। সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই প্রত্যাশা করি। আমাদের অতিথির কাছে আসবো, আমরা তার ঘটনা দিয়ে এবার শুরু করতে চাইব। কামাল ভাই, আমরা আপনার কাছে আসতে চাই এবং আপনার জীবনের ঘটনা যদি আপনি একটু শুরু করেন একদম শুরু থেকে। আমি সাগরও যেতাম। জি। সাগরে নৌকা নিয়ে মাছ ধরতাম। মাছ ধরে 3-4 দিন বাদে, 1 সপ্তাহ বাদে সাগর থেকে আসতাম। আইসা মাছের গাড়ের মধ্যে নৌকাটারে নাঙ্গল দিতাম, কালের ভিতরে লাগতাম। অনেক মাছ টাছ বিক্রি করে
দিনের বেলা সবাই চলে গেল। রাতের বেলা একটা নৌকার মধ্যে আমি থাকতাম, আমার বন্ধু থাকতো 3 জন। একদিন দোকান থেকে নাস্তা খাই আমি 10টার দিকে বন্ধু বান্ধবের দিকে আড্ডা দিয়ে নৌকার দিকে গেলাম। যাওয়ার পর আমি একা গেছি, একা যাই আমি শুয়ে থাকছি। পর আমার বন্ধু 3 জন আসলো, আসার পরে আমার লগে শুইলো। শুয়ে আমরা 3 জনে অনেক কথা বলছে। কথা বলার পরে ওরা 2 জনে ঘুমাই গেছে, আর আমি আমার ঘুম আসা নাই, জাগ না ছিলাম, চোখ এমনি কাইটা রয়েছি। হঠাৎ পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ি থেকে একটা শব্দ আসলো আমার নাম ধরে ডাক দিছিল। আচ্ছা, নাম ধরে যখন ডাক দিছিল তখন আমি কে ডাকতেছে আমি ভালো করে অবজার্ভ গিয়া করতেছি। আমি অনেকক্ষণ মানে নিজাম মারিছিলাম না, আমি শব্দটা আসতেছে কোন দিক থেকে, মানে কোন দিক থেকে আসতেছে আপনার? হ্যাঁ, আপনাকে ডাকতেছে কোন দিক থেকে সেটা শোনার জন্য? হ্যাঁ, সেটা শোনার জন্য। না, সেটা মানে ডাকতে আসতেছে ওই বাড়িটার দিকে। আমি ভালো করে তাকাই থাকতেছি কে ডাকতেছে, আমি কারোর দেখা যাইতেছে কিনা। সেই ঘরের কোনার মধ্যে একটা মেয়ের মতো হাতে ইশারা করে আমার ডাকে। আমার যখন ডাকে আমার বন্ধু বান্ধব এগুলোর আমি কাউরে কিছু কইতেছি না, আমি একা একা শুবে গেলাম। যাওয়ার পরে মানে এখান থেকে মানে দূরে গিয়া এর ঘরের মধ্যে ঢুকে গেছে, আর বাইরই নাই। সেদিন রাইতে গেছে গা, পরের দিন রাতে আবার আইছি দোকান থেকে। পরের দিন রাতে আইছি, আইয়া মানে আমি সবার আগে আইয়া টলার উপর মানে বসে রয়েছি মাছ ধরার জন্য। না, নৌকাতে মাছ ধরবে 1 সপ্তাহ বাদে। আচ্ছা, তো রাইতের বেলা মানে হনে আমি একা এসে বসে রয়েছি, আবার আমার নাম ধরে ডাকে। আমি আবার মানে আবার গেছি উপর দিয়ে মানে ঘুরে আসি, সেদিকে কারোর দেখা যায় না এরকম বল। এদের আমার বন্ধুদেরকে বললাম পরের দিন, এরকম ঘটনা, এইবারের মাইয়া আমার ডাকে, কিন্তু ডাকে আমি দেখি কিন্তু আমার ধরা দেয় না। এইগুলো এরে বলতাছি তোর একদিন শুনিস, আমার যখন ডাকে আমি তোদেরকে ডাকাবো। পরের দিন আমরা 3 জনে সারা লাইট ধরে জাগ না ছিলাম। এখন ডাকে আমি শুনি, এরা শুনে না, আমি দেখি এরা দেখে না। এদেরকে বলে আমার ডাকতেছে, তোরা শুনতে আসিস? হতে না, কই ডাকে? আজ বেটা আমার ডাকতেছে, তুই বালা করে দেখ। আচ্ছা, মানে ডাক্তার শুধু আপনি একা শুনতে পাচ্ছেন? আমি একা শুনতে পাই, এরা শুনতে পাইতেছে না। আজ আমি পাইতেছি, তোরা পাইতেছ না। শব্দটা শুনিয়া আমার নাম ধরে ডাকতেছে। পর সারা রাত আমরা 3 জন মানে ঘুমাই নেই, এই যে মানে শব্দটা মানে কোন দিক থেকে আসতে আসে মানে এগুলো কই এরা আমার উল্টো জারি মারে। আর দূর তোর কি লেগে ডাকবো, তেরা আমার জারি মারে। তখন হ্যাঁ দে, ঠিক আছে, তোরা শুনিস না, আমি শুনতে আসি, আমি তো কিছু বুঝতে পারতাছি না। তখন এরা ঘুমিয়ে গেছে, আমি ঘুমাইতে পারিনি, সেই আমার ডাকতে আছে আবার। হ্যাঁ, সারা লাইট আমার ডাকে, শব্দটা আমার সারা লাইট আমার ঘুমাইতে দেয় নাই। আচ্ছা, পরদিন আমি বললাম এদেরকে, বললাম হাইদি ভালো করে তোরা এদিক দিয়ে যা, একজন বেরিবানের উপর দিয়ে থাক, আরেকটা নৌকার মধ্যে থাক। কে আমার ডাকতেছে কি, সেটা সঠিক ডাক নাকি ভুল ডাক আমি দেখতে চাই। আমি তো দেখি এটা মাই, এটা আমার ডাকে, তোদেরকে ডাকেলে তোরা দেখোস না। পাঠার পর মানে আমার ডাকে আমি দেখি, এরা মানে কি দেখে না। দেখতেছেন একদিন আমিও মানে এরকম প্রায় আমার 1 মাস ধরে কি দেখা শুরু করে। আরেকদিন আমি ওই বাড়ি লাইমে মানে হাইটটা মানে ঘরের উপর গেছি। আচ্ছা, গেছি মানে এগুলোদের মানে
যাই হাইডা উঠাইছি কি ওরে দেখি না সিরেতে, এবং কারো ডাকি না। এই তো এত রাত, হুম। প্রায় 1টা বাজে। আমার দোকান থেকে আস্তে আস্তে তো প্রায় 10টার দিকে আইয়া মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে মানে ঘুমাইতে 12টা 1টা বাজিয়ে দেখা। সবসময় এরকম হয়। সব সময় মানে এরকম হয়। হুম। তো এরকম আর দিন মানে আমি আমার এই সিগারেট খাইতেছি, আমার চাচা আমার মানে দেখছে যখন আমার গালি গালা দিছে, তখন আমি আর নৌকোর উপর তাকি নাই। হুম। তাকি না যখন আমার বাড়িতে গেছি 1 মাস পরে, বাড়িতে যখন আমি ঘুমাইছি, হঠাৎ একটা মানে আমার এই পাশে ছোট ভাই 2টা ছিল, আমি একদম চৌকির জানালার পাশে ছিলাম, জানলার পাশে। হুম। আমার ঘুম আসছে না, হঠাৎ একটা তাপের মতো লাইটের মতো একটা তাপ আইসা মানে আমার মুখের উপর দিয়ে গেল। গরম। একদম প্রচুর গরম, আমার মুখ জ্বলে উঠলো। যখন জ্বলে উঠলো তখন আমি চিন্তা করতে আমি কাঁথা ঠাই না নামও দিয়ে দিছি। নামও দিয়ে আমি চোখ 2টারে মানে তাকাই দাঁড়িয়েছি জানলার দিকে। হুম। এটা কি গেল আমার চোখের সামনে দিয়ে। এখন আমার ওই নৌকের উপর যেটা মানে শব্দটা আমার নাম ধরে ডাকতো, এটা একটা আমার বাড়ির মধ্যে দেয়। আচ্ছা। বাড়ির মধ্যে যখন দিতেছে ডাক, আমি ভালো করে মানি কেতাম, ভালো করে শুনতেছে ডাক। আমার তো নৌকার উপরে ওই বাড়ির থেকে এতে ডাক আমার বাড়ির উপরে আইলো কোত্থেকে। হুম। আমি ভালো করে মানে মানে শুই মানে ডাকতে আসতে আবার কোন দিক দিকে আসতেছে আমি খেয়াল অবজার্ভ করতেছি। হুম। এরকম ডাকতে ডাকতে মানে সে মানে আমার চোখের সামনের উপর এসে গেছে। আমার নাম ধরে কামাইল্লা কই আমার চোখের সামনে আইয়ে গেল। আমি ও মার বার কই আমি শিক্ষক দিয়ে আমার ছোট ভাই সব মানে কাইন্দে আমি 2টা গেছে গা। আচ্ছা। ওইটা আমার আব্বা দূর এসে হাতে কে চাহিদা এরকম এরকম ব্যাপার। আমার নাম ধরে ধরে ডাইকে একটা সাদা বুড়ি আগাগুড়া সাদা, আমার মাথার প্রচুর গোয়াড়া দিয়ে আছে কাপড়, হুম। এরকম আমার নাম ধরে ডাকছে। তখন আমি আফসার আমার কান্না আসতেছে, কান্না যখন আসতেছে ফাঁসের বারে একজন হুজুর ছিল বৈদ্য। আচ্ছা। ওই বৈদ্যটা আইসে আমার মাথার উপর মানে জেরে দিল, কানের উপর মানে আজান দিছে। আজান দিয়ে মানে আমার একটা এত বড় একটা ব্যাত আনছে, ব্যাত আইনে মানে মাথার উপর দিছে। আমার চোখ কাটতে বল, আমি চোখ কাটলাম। তুই কিছু দেখতে পাইতে আসস? আমি বললাম আমি কিছু দেখতে পাইতে আসি, মানে আমার চোখের উপর যেরকম মানে বাস্তাস আমি এরকম দেখতে আসি। আমি যে একটা মাইয়া 3টা ছাগল নিয়ে মানে জবিনের উপর দিয়ে ঘরের কোনা দিয়ে যাইতেছে। তখন হুজুর বললা তাবিজ দিল আমারে। তাবিজ দেওয়ার পর হুজুর বলতেছে এরে রোগাইতেছে প্রায় 3 মাস ধরে। এরে একা চলাফেরি করা দেওয়া যাবে না। পরদিন আমি দোকানে গেলাম, দোকানে সারাদিন ছিলাম দুপুর বাত্তাত খাইয়া বিকেল বেলা ঘুমাইছিলাম ঘরে। আবার বিকেলে ধরেন 7টার দিকে আবার দোকানে গেছি। দোকানে যখন গেছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি, আড্ডা দিয়ে মানি চা পানি খাইয়া মানি প্রায় 11টা বাজছে। আমার যখন আসতে রেট হইতেছে, হুজুর বললো মানে একা চলাফেরি করতে মানা করলো, তখন আমার আব্বা আমার ছোট ভাইরে পাঠাইছে আমারে দোকান থেকে আনতে। আমার আইতে রেট হইতেছে এই জন্য। তখন আমরা 2 ভাই আস্তে আস্তে আইতে মানে ফুলের উপর একটা রাস্তার পাশে একটা সীতাকোলা ছিল। সীতাকোলার পাশে একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছের পাশে মানে যাইতে আসি, যাইয়া সামনের দিকে হঠাৎ করে মানে ছায়ের মতো মানি পাগলের মতো হাইটা মানি ইয়াং বয়সে আমার মতন কালো কইরা মানি কাপড় পিনছে মানে 1 মাথা নিচে 1 মাথা উপরে। আচ্ছা। আমার সামনে হাঁটতেছে। সামনে যখন হাঁটতেছে আমার ছোট ভাই বলতেছে হাইদি নুরজামাল, হাইদি আমার সামনে হাঁটে, এটা কে রে? আমার ভাই কই 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 কে হাঁটা? আমি তো দেখতেছি না। হ্যাঁ তুই দেখতেছ না? আমি তো আমার সামনের দিকে হাঁটতেছে, আমার সামনের দিকে হাঁটতেছে।
তো আমার ভাই কই আমি দেখি না, হয়তো আমি দেখতাছি, আমি প্রচন্ড গালিগালাজ করতেছি, আর দাঁড়া গালিগালাজ করে হেরে বলতেছে তুই দাঁড়া, কেডা? হে দাঁড়াইও না, থিয়েও না। হে আমার মা, আমরা এত জোর হাইটটা মানে হেরে মানে দৌড়বার পারি না দুই ভাই। আমার ভাই আমার এরকম ভাবে হাতে ডোয়া ধরা, হে কিন্তু হাফেজ, হে কিন্তু সুরা ইয়াসিন সুরা পড়তেছে তখন ইয়াসিন সুরা পড়তেছে। হে যখন কই আমার কিন্তু প্রচুর ভয় করতেছে, না সে বুঝে গেছে। হ্যাঁ সে বুঝে গেছে, আমি দেখতেছি সে দেখতেছে না, সে বুঝে গেছে। যখন যাদের পিছনে তাড়া করতে করতে আমরা দুই ভাই একটা আমাগো বাড়ির সামনে একটা বড় একটা ফজলটা ছিল মাছের গ্যার, ওই গ্যার এখানে যে আমার এমন যে বাতাসে টান দিতেছে, তখন আমি আমার ও মার বার করে আমি আবার সিক করে দিছি, সিক করে দিয়ে আমার ফ্যামিলি বাইঙ্গে আইছে, আমার আব্বাই আমার দৈরে নিছে, নেওয়ার পর ঘরের মধ্যে নিয়ে আমি এমন কান্তা আছি, মানে এত কান্না করতে কাজটা আমি নিজেও জানি না। পাশের একটা ফ্যামিলি একটা মেয়ে বলতেছে এটা নিয়ে তোরা অবহেলা করিস না ছেলেটারে, তাড়াতাড়ি একটা বৈদ্য আনিয়ে মানে যারা ওরা মানে নইলে ছেলেটার সমস্যা হইব। এমন কান্না আছে, আমার বোনও কান্দাছে আমার অবস্থায়, এটা দেখে আমার বোনও প্রচুর কান্দাছে, আমার বোনও মানে সবাই আমার ফ্যামিলির মধ্যে আমার জন্য কান্দাছে। হঠাৎ আমার ফ্যাটের মধ্যে মানে সিনের মধ্যে জাম দিয়ে মানে গলার মধ্যে একদম নিঃশ্বাস নিতে পারতাছি না, কারোর সাথে আমি কথা বলতে পারতাছি না, আমার কথা বলতে পারতাছি না। আমি শুধু আমার আব্বার রাখতে করে হঠাৎ মানে বৈদ্য এখানে গেছে, বৈদ্য আস্তে আস্তে আইস প্রায় আধা ঘন্টার মধ্যে বৈদ্য আইয়া গেছে। আমার অবস্থা মানে প্রচুর নাও গিয়াছিল, আমার আব্বা সুরা দূরা পয়রা আমার উপর দিতেছে, গালের বুতুর ফু দিতেছে, আমার ভাই ফু দিতেছে। আর উজুর এসে মানে হসেলেটার হতে মারার আওয়াজ তো আমার ডাকতেছস, আমার আব্বার এরকম যার হিসেবে গালিগুলা দিছে। আচ্ছা, তো হুজুর আমারে ওর গোফরা ছিল এরকম ভাবে মাইরে দিছে, মারার পর আমার গা থেকে গরম গরম বাতাস বাইরিতেছে। বাইরের পর মানে আমার হুজুর কইতাছে ইশারা দিয়ে, আমি নিঃশ্বাস নিতে পারতাছি না, কথা বলতে পারতাছি না। তো হুজুরে কাগজ একটা নিয়ে মানে কিতাবের থেকে কি আরবি লেখিয়া সরিষা তেল দিয়ে আমার দুয়ো টানাইছে, আর পানি ফরা দিয়ে মানে পানিগুলো খাওয়াইছে। আচ্ছা, পানিগুলো খাওয়াই আমার যে কি রকম অবস্থা লাগতেছে, মানে আমার বমি আইছে, মানে এই যেগুলো আমি নাস্তা মাস্তা খাইছি সব আইয়ে গেছে। আসার পরে তো আমি নিঃশ্বাস নিতেছি, মানে কথা বলতে পারতাছি, আমার এরকম লাগতেছে, আমার হুজুর কইতেছে আমার এরকম লাগতেছে এটা। তখন হুজুর বলতেছে তুই নাস্তা খাইছস দোকানে? হ্যাঁ দেখ, তুই বাইরের জিনিস খাইতে পারবি না, তুই যদি বাইরের জিনিস খাস তোর লগে তোর বাইরের তোর ফ্যাটের মধ্যে ঢুকে, তোর শরীরের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, তুই যা কিছু খাবি ঘরের মধ্যে ইয়ে খাবি। তখন আমি বাইরের থেকে কেউ যদি আমার কিছু দেয় আমি খাইতাম না, এরকম আমার ওই হুজুর তাবিজ দিছে, দেওয়ার পরে মানে প্রায় 1 বছর গেছে আমার এরকম ভালোভাবে। 1 বছরের মাথার মধ্যে আবার মানে হঠাৎ করে মানে ওই ডাক্তার মানে কি আবার শব্দটা মানে জোর আওয়াজ দিয়ে আমার সামনে আসে। এখন আমি যদি অন্ধকারের মধ্যে আওয়াজ যখন দিতে আসে, আমার পাশে লোক থাকলো মানে এদের সামনে আমার ডাকে, আমার নাম ধরে ডাকে। আচ্ছা, তখন আমার পাশে মানুষ থাকলাম কিন্তু আমার সাহস থাকে, কিন্তু আমার নাম ধরে যখন ডাকতেছে আমি অন্ধকারের মধ্যে এরকম ভাবে থাকাই থাকতাম। বন্ধু বান্ধব যখন আড্ডা দিতাম তখন আমার ডাকতো, তখন আমি অন্ধকারের মধ্যে এরকম ভাবে থাকাই থাকতাম। তাকাই থাকলে এর আমি স্পষ্ট ভাবে দেখতাম। আচ্ছা, একটু লম্বা করে একটা মায়ের মেয়ে, শাড়ি ফিন্দা, মাথার মধ্যে গোড়া দেওয়া, কালো করে মানে সে। আচ্ছা, আর মাঝে মধ্যে এমন ভাবে দেখা দিত আমারে বোরকা ফিন্দা,
কপালে মানে নেকাব নেকাব আপনি কি চেহারা দেখেছেন কখনো? চেহারা মানে মেয়েদের চেহারার মতো মানে স্পষ্ট মানে কি সলক সলক করে মানে মাঝে দেখি, আচ্ছা কিন্তু পুরোপুরি যে মেয়ের চেহারা স্পষ্ট যেটা এটা দেখি না। আচ্ছা এটা মেয়ের মানে নিয়ে কালো করে মানে সামনে আসে। আচ্ছা, তো আপনি কখনো চেষ্টা করেননি বা আপনাকে যখন ডাকে আপনার কখনো মনে হয় না যে না আজকে আর যাব না? সে আমার তো আমি ওই বাসায় গেলে মানে ডাকে, রাস্তাঘাটে চলাফিরে করতে গেলে মানে আমার ডাকে, কিন্তু দিনের বেলা আমার ডাকে না, শুধু রাতে? রাতের বেলা কিন্তু আমার যদি একা যদি আমি কোনো জায়গায় যদি একা চলাফিরে করি নীরব জায়গায়, তখন সে আমার ডাকতে থাকে। আচ্ছা, সে আমার সঙ্গে সঙ্গে এরকম ভাবে চলাফিরে করে। চলাফিরে করে এবং যখন চলা আমার ডাকে আমি একা আর যাই না। আবার সে আমার নাম ধরে যখন ডাকে আমি একদিন ওর সাথে কথা বললাম, আমি নিজে আমার এরকম ভাবে ডাকিস কি লেগা, তুই কি চাস বা কি আমার কাছে চাস, তুই আমার আমি কিসের জন্য আমার ডাকিস বা কিসের কিছু কোনো উত্তর আমার দেয় না। মাঝখানে আবার উজুর কাছে যাইয়া মানে তাবিজ নিলে ভালো থাকে, আর তাবিজ না নিলে ওই তাবিজে প্রায় 1 বছর চলে, আবার 1 বছর বাদে আমার কি শান্তিতে থাকতে দেয় না। এখানে ঢাকায় আইছি, ঢাকা আইয়া 1 মাস আনিক চাকরি করলাম। 1 মাস পর আমার সাবার দিল। সাবার জায়গাটা একদম কেমিক্যালের ফেটফেটি জায়গাটা ছিল, প্রচন্ড নীরব। রাতের বেলায় ডিটি দিছে আমার ফেটফেটি, চতুর্দিকে আমার গুরুত্ব বলে গুরুত্ব যখন বলে আমার আমি ঘুরে আহি 2টার দিকে একটা, 1টার দিকে একটা এরকম ভাবে, 3টার দিকে একটা এরকম ভাবে, 3 চক্কর দিতে বললো। আচ্ছা, এরকম 15 দিন মতো আমি সুস্থভাবে এরকম ভাবে ডিউটি করলাম। 15 দিন মাথার মধ্যে সে আমার আবার কি বঙ্গ করে আমার আবার ডাক দিছে। যখন আমার ডাক দিছে আমার গার কেস টেস কেডালা হইয়া একা, আমার খুব প্রচন্ড ভয় ধরে গেছে। আমার লগে একজন যে আছে হে তো ঘুমাইয়ে গেছে, এই দিনে ডিউটি করে, হেরে আমি ডাকতাছি, বুড়া মানুষ আদি দাদা দাদা কইয়া হেরে ডাকি, দাদা দাদা আমার এরকম এরকম সমস্যা, এরকম এরকম ডাকে। কেডা ডাকে? হ্যাঁ, আমার বাড়ির মধ্যে আমার এরকম মানে সমস্যা ছিল, এটা আমার এখানে মানে আমার এটা আবার সমস্যাটা আমার আবার দেখা দিছে। সে আমার নাম ধরে ডাকে, হেরে কিন্তু সারা লাইতে আমি ঘুমাইতে দিইনি। আচ্ছা, হে কিন্তু আমার সারা লাইত আমার আমার নাম ধরে ধরে ডাকে। আমি একা মানে যদি বাহির হই, সে আমার সামনে থেকে ফুসুর করে দূর মারে। আচ্ছা, ছায়ার মতো হইয়া মানে আমি যখন ওই সামনে চলাফিরা করি, সে আমার সামনের দিকে আসে, আবার ফুসুর করে মানে আমি সামনে যখন আগইয়া যাই, সে ফুসুর করে মানে সামনে থেকে জায়গা। আচ্ছা, ছায়ার মতো সামনে আসে, আবার ছায়ার মতো চলে যায়। তখন ওইখান থেকে আমি চলে গেলাম আবার বাড়ির মধ্যে। বাড়িতে যাইয়া মানে বৈদ্যুতিক কইছি, আমার বোনের কইছি, আমার বোনে নিয়ে আমার হুজুরের কাছে নিল, হুজুর কাছ থেকে আবার তাবিজ নিয়ে দিল। আচ্ছা, তাবিজটা নিয়ে মানে প্রায় 3 মাস আবার ভালোভাবে কি চলছে, কিন্তু এখনো মাঝে মধ্যে যদি কি ওই তাবিজটা যদি কি না থাকে, আমি একটা কোনো একটা খারাপ উদ্দেশ্যে যদিও যাই, সেটা আমার লগে লগে অ্যাকশন করে, মানে আমার গলা বান দিয়ে যায়, মানে দিল বার হইয়া মানুষের সাথে। আর আমি মানুষটার সাথে কথা বলতে পারি না। কথা যদি কেউ যদি আমার কাছে ইয়ে যদি কেউ যদি কথা যদি জিগায়, আমি মানুষটার কথাটা স্পষ্টভাবে বুঝতে পারি না। বুঝতে পেরেছি। তো এখন আপনি আপনার শরীরে
তাবিজ বহন করছেন, তাই তো? হ্যাঁ, তাবিজ আমার সবসময় থাকে। সবসময় থাকে। এখন মানে তাবিজ নেওয়ার পর থেকে মানে এরকম ঘটনা আবার ঘটেছে কিনা আপনার? ঘটে, ধরেন তাবিজ নেওয়ার পরে মানে মাঝে মধ্যে যখন হয় আমার জিভটা যখন বার হয়ে যায়, যখন আমি মানুষের সাথে কথা বলে কথাটা যখন আমার বুঝে না, তখন আমার এলোমেলো হয়ে যায় সবকিছু। সবকিছু এলোমেলো, মাথা তো মানে সব মেজাজ ঘুরে জায়গা, টেনশনের মধ্যে ফিরে জায়গা। বুঝতে পেরেছি। আর ওরকম মানে আপনি যে মেয়েটিকে দেখেন বা দেখেছিলেন, এখন কি মানে তাবিজ নেওয়ার পরে কি তাকে দেখেন? না, এখন দেখা যায় না। এখন তাবিজ নেওয়ার পর এখন দেখা যায় না। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। পুরো ঘটনা আপনি আমাদেরকে বর্ণনা করলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যার সঙ্গে রয়েছেন আমাদের অতিথি আজকে, তার ঘটনা আমরা শুনলাম। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব। ছোট্ট বিরতির পর আবার আপনার কানের পাশে, প্রাণের পাশে ক্যাপিটাল FM 94.8 এর শনিবারের বিশেষ আয়োজনে আজ অরণ্য আছি আপনার জন্য। তাবিজ আমাদের এই বিশেষ আয়োজন সপ্তাহের একদিন শনিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। যারা এখনো জয়েন করেননি বা যারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে চান, অনেকের বন্ধু আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে জানিয়ে দিতে পারেন আজকের যে পোস্ট রয়েছে facebook.com/capitalfm 94.8 সেই পোস্টটিকে শেয়ার করে দিন তাদের সাথে। এবং যারা প্রবাসী আছেন, অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত থাকেন অনলাইনের মাধ্যমে, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। ওয়াফিউজ্জামান তার ঘটনা এবারে শেয়ার করবো আপনার সাথে। বলছেন, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি ওয়াফিউজ্জামান। ঘটনাটি আমার সহকারী জনাব ফারুক সাহেবের সঙ্গে ঘটেছে। ফারুক সাহেব আমার সঙ্গে ঘটনা নিয়ে কাজ করেন। এই ঘটনাটি সরাসরি তার সঙ্গে ঘটেছে। এখন আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। 1985 সালের দিকে ঘটা। পড়ালেখা সূত্রে ফারুক সাহেব তার নানার বাড়িতে নানির সঙ্গে থাকতেন। ফারুক সাহেবের সবচেয়ে প্রিয় জিনিস ছিল মিষ্টি। সেখানে একটি বড় মিষ্টির দোকান ছিল। ফারুক সাহেব যখন মিষ্টি খেতে দোকানে ঢুকতেন, তখন তার সঙ্গে মালিক নামের ছেলেটি ও মিষ্টির দোকানে ঢুকতেন মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি খাওয়ার পর অদ্ভুতভাবে প্রতিদিন মানিক আগে মিষ্টি শেষ করে বিল দিয়ে চলে যেত। ফারুক সাহেব একটা জিনিস খেয়াল করলেন, তিনি যখনই মিষ্টির দোকানে ঢুকছেন তার পিছন দিয়ে মানিক তার সঙ্গে দোকানে প্রবেশ করতেন। আগের মতোই ফারুক সাহেব 2টি জিলাপি এবং মানিক 4টি জিলাপি নিত। অদ্ভুতভাবেই মানিক মিষ্টিগুলো শেষ করে ফারুক সাহেবের আগেই বিল দিয়ে বেরিয়ে যেত। এভাবেই ফারুক সাহেবের সঙ্গে সেই ছেলেটির বন্ধুত্ব শুরু হয়। আস্তে আস্তে ফারুক সাহেবের সঙ্গে সেই ছেলেটির বন্ধুত্ব আরো বেড়ে গেল। ফারুক সাহেব লেখাপড়ার সূত্রে তার নানির সঙ্গে থাকতেন। তার বন্ধু মানিক থাকতেন মাদ্রাসায়। মানিক মাদ্রাসায় অনেক অসুবিধা অনুভব করেছিলেন, যার কারণে ফারুক সাহেবকে বললেন তার বাড়ির আশপাশে বা তার বাড়িতে যদি কোনো থাকার ব্যবস্থা থাকতো তাহলে যেন মানিককে জানায়। তো কথা অনুযায়ী ফারুক সাহেব যাচাই বাছাই করে মানিককে একটি লজিং থাকার ব্যবস্থা করে দিলেন। ফারুক সাহেবের ক্লাস মানিকের ক্লাসের 10 মিনিট আগে ছুটি হয়ে যেত। ফারুক সাহেবের বাড়িতে যাওয়ার আগেই মানিকের বাড়ি পড়ে। অদ্ভুত ব্যাপার হলো, মানিক 10 মিনিট পরে রওনা দিয়েও ফারুক সাহেবের আগে বাড়িতে পৌঁছে যেত। ঘটনাটি দেখে ফারুক সাহেব অবাক হয়ে গেলেন, যা একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। প্রতিদিন দুপুরের টাইমে একই ঘটনা ঘটতে থাকলো। ফারুক সাহেব এবং তার 2 বন্ধু একদিন রাত্রিবেলা যাত্রা দেখার জন্য রাত 10টা বাজে রওনা দিলেন। আমি সঙ্গত কারণেই তার বন্ধুদের নাম গোপন রাখছি। হঠাৎ ফারুক সাহেবের মনে পড়ল সে টাকা আনতে ভুলে গেছে। তারপর সে মানিককে বলল, আমার বাড়ি থেকে টাকাগুলো নিয়ে আসো, আমার নানিকে বললেই দিয়ে দিবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে সেই রহস্যময় বালকটি আধা ঘন্টার পথ 5 মিনিটে অতিক্রম করে চলে আসলো। যেখানে গাড়ি দিয়ে যেতে এবং আসতে আধা ঘন্টা লাগে, সেখানে সে কিভাবে 5 মিনিটে গিয়ে আবার ফিরে আসলো?
ফারুক সাহেব যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছেন এবং তাকে তৎক্ষণাৎ প্রশ্ন করলেন কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি গিয়ে আবার ফিরে আসা। সে বলল, আমার অভ্যাস আছে, আমি দৌড়ে গিয়েছি, আবার টাকা নিয়ে দৌড়ে ফিরে এসেছি। একদিন ফারুক সাহেবের মামার বিয়ের পাত্রে দেখার সূত্রে গ্রামে একটি বাড়িতে যায়। মামা এবং অভিভাবকদের পাত্রে পছন্দ হয়ে যায়। তারা তখনই পাত্রীকে কাবিননামা পড়িয়ে তুলে আনতে চায়, কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র সব গয়নাগাটি বাড়িতে নানির কাছে। তখন ফারুক সাহেবের মামা ফারুক সাহেবকে এবং মানিককে দায়িত্ব দিলেন ৩-৪ ঘন্টার পথ অতিক্রম করে বাড়ি থেকে গয়না এবং মূল্যবান সামগ্রীগুলো নিয়ে আসতে, এবং তাদের কিছু অর্থ দিয়ে দেন যেন তারা পথে কোনো গাড়ি পেলে গাড়িতে উঠে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো গাড়ি রাস্তায় পাওয়া গেল না। এরপর তারা দুজনে হেঁটে হেঁটে যাত্রা শুরু করলো। যখন বাজার পর্যন্ত পৌঁছালো, ফারুক সাহেবের বন্ধু মানিক তাকে বলল যে, ফারুক, তুমি এখানেই থাকো, চায়ের দোকানে বসে টিভি দেখো। তখন ফারুক সাহেব অনেক পুরনো দিনের সাদা কালো টিভি দেখা শুরু করলেন। অন্যদিকে মানিক একাই রওনা দিল এবং কিছুক্ষণ পরেই হঠাৎ করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মানিক বাজারে হাজির। ফারুক সাহেব রীতিমতো ভয় পেয়ে গেলেন। একজন মানুষের দ্বারা এটা কিভাবে সম্ভব? গাড়ি দিয়ে গেলেও তো এত দ্রুত যাওয়া আসার কথা না। যখন তারা পাত্রীর বাড়িতে গেল, রীতিমতো সবাই অবাক হয়ে গেল। মামা সহ পরিবারের বাকি সবাই মোটামুটি বুঝতে পেরেছিলেন যে মানিক অদ্ভুত ছেলে, তাই তারা কিছু বুঝতে দিল না। ফারুক সাহেবের খালাতো বোনকে একদিন হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তারা বুঝতে পারল যে তার বোনকে জিন নিয়ে গেছে। খবর পেয়ে ফারুক সাহেব তার খালার বাড়ির দিকে অগ্রসর হতে লাগলেন। প্রতিমধ্যে তার সে রহস্যময় বন্ধু মানিকের সঙ্গে দেখা। মানিক ফারুক সাহেবের মনে কষ্ট দেখে তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বন্ধু, তোমার মন খারাপ কেন? তখন ফারুক সাহেব তাকে ঘটনাটি খুলে বললেন। সে বলল, দোস্ত, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, চলো এখন আমরা বাজারে গিয়ে মিষ্টি খাই। মিষ্টি খাওয়া শেষ করে যখন তারা বাড়ি যাচ্ছিলেন, হঠাৎ করে পেছন থেকে আরেক ফারুক সাহেবের বোন ডাক দিলেন, ফারুক ভাই, এখানে কি করেন? ফারুক সাহেব তো রীতিমতো অবাক, তাকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না এবং এখন আমার পেছন থেকে ডাকছে। ফারুক সাহেব কে মানিক বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। সে রহস্যময় বালক মানিক একের পর এক আশ্চর্য কাজ করে ফারুক সাহেবকে অবাক করে দিচ্ছে। মানিকের সঙ্গে ফারুক সাহেবের বন্ধুত্ব দিনে দিনে আরো গভীর হয়ে যাচ্ছে। ফারুক সাহেবের বিপদ মানিক সবসময় এগিয়ে আসে। একদিন ফারুক সাহেব এবং মানিক সহ এলাকার আরো কিছু ছেলে মিলে সাঁতার কাটছিল। তো হঠাৎ মানিক এক পলকে নদীর উপরে পৌঁছে গেল। ফারুক সাহেব রীতিমতো অবাক। ফারুক সাহেব আরো বললেন, মানিক নাকি পুকুরে ডুব দিয়ে মাছ ধরে আমাদের কাঁচাই খেয়ে ফেলতো এবং গাছে 1 লাফ দিয়ে উঠে ডাব পেড়ে আনতে পারত। একদিন ফারুক সাহেবের নানির বাড়িতে মেহমান আসবে বলে তার বাড়িতে বিশাল হাঁড়িতে ভাত তরকারি রান্না হয়। অনিবার্য কারণে মেহমান আসলো না। তারপর ফারুক সাহেবের নানি তার মেয়ে অর্থাৎ ফারুক সাহেবের আম্মার বাড়িতে চলে যায় ফারুক সাহেবের আম্মাকে দেখার জন্য। তো ফারুক সাহেবের নানি ফারুক সাহেবকে বলেন যে, ফারুক, তোর বন্ধুদের নিয়ে এসে ভাত তরকারিগুলো খেয়ে ফেল। ফারুক সাহেব তার প্রতিবেশী বন্ধু বান্ধব এবং মানিককে বাড়িতে নিয়ে আসলো। খাবার সময় সবাই একসাথে খেতে বসলো। তারপর রহস্যময় বন্ধুটি বলল, এত কম খাবার কেন? এই খাবার তো আমার একাই হবে না, বাকিরা কি খাবে? সবাই এই কথা শুনে আশ্চর্য হয়ে যায়। ফারুক সাহেব মনে মনে ভাবছিলেন যে, এই কোন রাক্ষস আমার পাশে এসেছে, বসেছে একের পর এক, আমার সঙ্গে সকল অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। ওই দিন মানিক সবার সঙ্গে তর্ক করে যে সে একাই এই খাবারগুলো খেয়ে ফেলতে পারবে। ফারুক সাহেব তাকে চ্যালেঞ্জ করে যে, পারলে খেয়ে দেখাও। অদ্ভুতভাবে মানিক সবগুলো খাবার একাই খেয়ে ফেললো। সবাই অবাক হয়ে গেল এবং বন্ধুরা বলাবলি করলো, একই কাণ্ড, মানুষের দ্বারা এটা আসলে কিভাবে সম্ভব? মানিক সবসময় বলতো যে বাড়িতে মা বাবা ভাই বোন সবাই আছে, কিন্তু ব্যস্ততার কারণে তারা ছেলের সঙ্গে দেখা করতে আসতে পারে না। মানিক ফারুক সাহেবকে আশ্বাস দিতেন যে, তোকে একদিন আমার বাড়িতে নিয়ে যাব। ফারুক সাহেব প্রতিনিয়ত তার কাছে জানতে চাইতেন যে কবে ফারুক সাহেবকে মানিকের বাড়িতে নিয়ে যাওয়া হবে। প্রতিবারই সে ফারুক সাহেবের মানিক এড়িয়ে যেত। মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শেষ, তখন যে যার বাড়িতে চলে যাবে। তখন ফারুক সাহেব মানিককে বলল যে, দোস্ত, এখন তো তুই তোর বাড়িতে যাবি, তোর সঙ্গে আমিও যাব।
তখন সে বলল যে আমরা আগামীকাল দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দেব ইনশাল্লাহ। মানিকের বাড়ির উদ্দেশ্যে দুজন রওনা দিল। মানিক ফারুক সাহেবকে নিয়ে একটি বাজারে পৌঁছালো। মানিক কিছুতেই ফারুক সাহেবকে তার বাড়িতে নিয়ে যাবে না, সে নানা ধরনের অজুহাত খুঁজতে শুরু করলো। সে অজানা মিষ্টির দোকানে ফারুক সাহেবকে ঢোকালো। সেখানে তারা দুজনেই মিষ্টি খেতে লাগলো, কিন্তু মিষ্টি খেতে খেতে রাত হয়ে গেল। মানিকের বাড়ি যাওয়ার কোনো নাম নেই। মানিক ফারুক সাহেবকে রেল স্টেশনে নিয়ে বসায়, বলে দোস্ত এখানে কিছুক্ষণ গল্প করি। তখন মানিক ফারুক সাহেবকে বলল, দোস্ত আজকে তোকে একটি সত্যি ঘটনা বলবো, ওয়াদা দে তুই কখনো কাউকে বলবি না। তারপর মানিক বলল যে তুই আগে বলতে যে আমি কিভাবে এই সকল কাজ করলেন। ফারুক তুমি এবার চোখ বন্ধ করো। ফারুক সাহেব চোখ বন্ধ করলেন এবং চোখ খুলে দেখেন যে আবার আগের জায়গায় ফিরে এসেছেন। এটাই ছিল আমার সহকারী ফারুক সাহেবের সঙ্গে সরাসরি ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি পাঠিয়েছি আমি ওয়াফিউজ্জামান, আমার সহকারী ওমর ফারুক। ঘটনাটি ঘটেছিল নোয়াখালীর বেগমগঞ্জ, গ্রাম আবদুল্লাপুর, আব্দুল গফুর পাটোয়ারি বাড়ি। পুরো ঘটনা আপনি ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন পুরোটাই আমি পড়ে শোনালাম। সেই অঞ্চলে মানুষ যদি কেউ থাকেন হয়তো এই ঘটনাটির সঙ্গে সম্পৃক্ততা খুঁজে পেতে পারেন। এবং ওয়াফিউজ্জামান, অত্যন্ত ধন্যবাদ আপনাকে পুরো এই ঘটনাটি লিখে পাঠানোর জন্য। বেশ বড় সড় একটি ঘটনা। আশা করি ঠিক এভাবেই সঙ্গে থাকবেন এবং আপনার জীবনে কিংবা আপনাদের জীবনের ঘটে যাওয়া কোনো ঘটনা ঠিক এভাবেই শেয়ার করবেন। এমনি নাদিম হোসেন যেটি লিখে পাঠিয়েছেন সেটি এখন শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমার কাছে যে বন্ধু ঘটনাটি শেয়ার করেছিল তার নাম সজীব, তার বাড়ি ফরিদপুর। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল ফরিদপুর থানার সাথে। সড়কটা ছিল 3টি গ্রামের কৃষকদের কৃষি জমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধে কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট বাহিনী এই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশের চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটা অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয়। তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়েও তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায়। মৃতের সঠিক সংখ্যা কেউ বলতে পারেনি, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলো রাস্তার পাশে একটা গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়াটা ছিল একটা হিজল গাছের পাশে এবং সেই হিজল গাছের আশপাশে 2-3 মাইল শুধুই কৃষি জমি, কোনো বাড়িঘর নেই। সেই কুয়ার কোনো নিশানা আজ পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাযজ্ঞের। এই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু রয়েছে গ্রামে। রাতের বেলা অনেকে নাকি এই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় বলে এবং যাওয়ার সময় পানি পানি বলে আর্তনাদ করতে শুনেছে। আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। ফরিদপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশরীরী কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে আধা মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি এমন মানুষও কম নেই গ্রামে। পেতুয়ান গ্রামের পাশের গ্রাম রামনগর গ্রামের আকাশ নামের এক লোক তার ছাগল হারিয়ে ফেলেছে। সারা দুপুর ছাগল খোঁজাখুঁজির পর বিকেলে সে জানতে পারল তার ছাগল বেতুয়ানের সীমান্তে ঢুকে একজন কৃষকের সবজির ক্ষেত নষ্ট করছিল। তাই বেতুয়ানের চকপহরির গ্রামে জমি পাহারা দেওয়ার জন্য যারা থাকেন সেই প্রতিরক্ষা বাহিনীকে বলা হয় চকপহরি, তারা ছাগল ধরে নিয়ে গেছে। ঘটনা শুনে রাগে ক্ষোভে কোনো কিছু না ভেবে বেচারা রওনা দিল বেতুয়ানের দিকে। তখন মাগরিবের আজান হয়ে গেছে। রাগের মাথায় রওনা দিলেও একসময় আক্কাস মিয়ার হঠাৎ করে মনে পড়ল হিজল গাছের কথা। আরে সামনেই তো হিজল গাছ, ওই তো দেখা যাচ্ছে। সাথে সাথেই তার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। আকাশ মিয়া আর সামনের দিকে অগ্রসর হলো না, কারণ গাছের চাইতে জীবন অনেক বড়। ছাগলের চাইতে তার
যাবেন। তো আকাশ মেয়ে দেখলো প্রস্তাবটা খারাপ না, তাছাড়া আকাশে মেঘ করেছে, এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়াও ঝামেলা। তাই সে আর কথা না বাড়িয়ে লোকটার সাথে রওনা দিল। দুজনে গল্প করতে করতে একসময় হিজল গাছের প্রায় কাছে চলে এলো। এমন সময় হঠাৎ করে মুক্তার নামের লোকটা কাদার মধ্যে পড়ে গেল। সাথে সাথে আকাশ মুক্তারকে হাত ধরে তুলতে গিয়ে চমকে উঠল। এ কি, এই লোকটার হাত এত ঠান্ডা কেন? মানুষের শরীর কি এত ঠান্ডা হয়? মুক্তার আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল, সারা গায়ে কাদা লেগে গেল, চলেন ভাই সামনের কুয়াতে যাই, হাত মুখ ধুয়ে আসি। কথাটা বলেই মুক্তার আকাশের উত্তরের অপেক্ষা না করে কুয়োর দিকে পা বাড়ালো। আকাশের শরীরের ভয়ের শীতল স্রোত বয়ে গেল। সেই কুয়োটা অনেকদিন আগে থেকে পরিত্যক্ত, সেখানে পানি আসবে কোত্থেকে? হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোতে আকাশ স্পষ্ট দেখতে পেল মুক্তারের পা নেই। সারা শরীর কেমন যেন একটা ঝাঁকি দিয়ে উঠল আকাশের। তাহলে মুক্তার মানুষ না? আবার এত রাতে তাকে কুয়োর দিকে নিয়ে যাচ্ছে, তার মানে কি সে? আকাশ এক মুহূর্ত দেরি করল না, সোজা মাটির উপর চোখ বুজিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। গ্রামে কথিত আছে, ভূত বা খারাপ আত্মা মাটি স্পর্শ করতে পারে না, তাদের ক্ষমতা মাটির এক হাত উপরে। কিছুক্ষণ পর আকাশ শুনতে পেল কেউ একজন ন্যাকা সুরে আকাশকে উদ্দেশ্য করে বলছে, বাচ্চা গেন মাটির উপর না শুনে আজকে এত কুয়ার মধ্যে গাইরে থুলাম নে। আঞ্চলিক ভাষায় বলেছে তিনি। ঠিক এর পরের দিন সকাল পর্যন্ত মাটির উপর শুয়েছিল আকাশ মিয়া। হয়তো আজও রাতের বেলা কোনো মানুষ সেই আধা মাইল পথ পার হতে পারেনি। অদ্ভুত এবং ঘটনাটির সঙ্গে অনেকটাই বাস্তবতা মনে হচ্ছে যে আমি যেন ঠিক আসলে দেখতে পাচ্ছিলাম এই ঘটনাটা ঠিক এমন ভাবে। নাদিম হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। আমাদের অতিথির কাছে আরেকবার আসবো, তবে তার আগে আরেকটা ছোট্ট ঘটনা আপনার সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই, যেটি পাঠিয়েছেন আলী হাসান রুবেল। বলছেন, আসসালামু আলাইকুম অরণ্য ভাই। ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই। আমি আলী হাসান রুবেল, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার গচিহাটা গ্রামে। বাহ। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার আঙ্কেলের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আমি পড়ে শোনাবো। যাই হোক, সরাসরি আমার ঘটনায় যাওয়া যাক। অনেকদিন আগের কথা, তখন আমি খুব ছোট ছিলাম। আমাদের গ্রামে অতি প্রাচীন কাল থেকে একটি কবরস্থান আছে, প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত। এর শুরুর ইতিহাস গ্রামের কেউই বলতে পারে না। কবরস্থানটির ঠিক মাঝখানে প্রায় 3 একর জায়গা জুড়ে বিশাল একটা পুকুর। পুকুরে কোনো সময় পানি থাকে না। এই পুকুরটার চারপাশ কেন্দ্র করে গড়ে উঠেছিল কবরস্থানটির। মৃত লাশ এই পুকুরের পাড়েই কবর দেওয়া হতো। খুব ভুতুড়ে ছিল জায়গাটি, ভয়ে কেউ ওই পুকুর পাড়ের মাঝখানে দুপুরবেলা তো যেতে সাহস পেত না। যদিও পুরোটাই ছিল শুকনো কটকটে, এক ফোঁটা পানির ছিটে ফোঁটাও ছিল না সেখানে। তো এদিকে কবরস্থানের পাশ দিয়ে একটি সরু কাঁচা রাস্তা চলে গেছে। সন্ধ্যার পর আর কোনো লোক এই রাস্তা দিয়ে চলাচল করতো না ভয়ের কারণে। রাতে তারা কেউ কেউ দেখেছে বিভিন্ন সময় বিভিন্ন অশরীরী জিনিস। কখনো দেখা যেত সেখানে মাথাবিহীন একটা ছাগল দাঁড়িয়ে আছে, কিংবা কখনো গরু অথবা ঘোড়া। আবার কখনো দেখা যেত পুকুরের মাঝখানে ঘোড়ার পাল দাঁড়িয়ে আছে, কিন্তু কারো কোনো মাথা নেই। আমি কখনোই এইসব বিশ্বাস করতাম না। আমাদের বাড়িটা ছিল কবরস্থান থেকে প্রায় 200 গজ দূরে। আমাদের বাড়ির পেছন থেকে ঠিক কবরস্থানের দিকে মুখ করে একটি বৈঠকখানা ছিল, এবং অনেক রাত করে পড়াশোনা করতাম সেই বৈঠকখানাতে। হঠাৎ একদিন রাতে আমি আমার বন্ধুর বাসা থেকে ফিরছিলাম। রাত ঠিক 10টার মতো বাজে। তখন কবরস্থানের পাশে এসে যা দেখলাম তাতে আমি প্রায় স্তব্ধ হয়ে গেলাম। একটি মাথাবিহীন ঘোড়ার পিঠে একটি মহিলা বসে আছে, এবং আস্তে আস্তে পুকুরের পাড় থেকে ঠিক মাঝখানটায় যাচ্ছে। আমি আবছা চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম তার হাতে মুখে রক্তের ছাপ লেগে আছে। হঠাৎ করে যেন কেমন একটা হালকা বাতাস গায়ে এসে লাগলো। তার পরক্ষণে দেখলাম ঘোড়া সহ মহিলাটি পুকুরের ঠিক মাঝখানে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। পুরো বিষয়টাতেই আমি একেবারে হচকচিয়ে উঠলাম। এক দৌড়ে চলে আসলাম বাড়িতে। রাতে বারবার এই ঘটনা মনে পড়তে লাগলো। পুরো বিষয়টাতেই আমি একেবারে
এবং পরক্ষণেই মনে হলো ঠিক 1 সপ্তাহ আগে আমার এক দূর সম্পর্কের মামি বিষ খেয়ে আত্মহত্যা করায় জেলা শহর থেকে পোস্টমর্টম করে ওই কবরেই খবর দেওয়া হয়েছিল। সকালবেলা উঠেই শুনি আমাদের গ্রামের রমেজ নামের একজনের লাশ পাওয়া যায় ঠিক ওই পুকুরটার মাঝখানে। লাশটা দেখেই ঘটনাটির কথা মনে পড়ে গেল। গত রাতে আমি দেখেছিলাম এর 15 দিনের মাঝেই আরো প্রায় 3টি ঘটনা এমন ঘটে। বাড়ি থেকে সোজা বলে দেওয়া হলো বৈঠকখানার ও পাশে যেন না যায়, তবু আমার মনে কেন জানি বিশ্বাস হচ্ছিল না কোনো কিছুই। তো সেদিন রাতে ঘটে সেই ভয়ঙ্কর ঘটনাটি। আমি রাত 12টার সময় পড়তে পড়তে ঘর থেকে বের হই এবং আগের দিনটার কথা মনে করেই বৈঠকখানার দিকে এগোতে থাকি। বাবা জেগেছিলেন, তিনি বললেন, খোকা, এই রাতে বাড়ির বাইরে যাস না। আমি সে কথা কানে না শুনে টোনা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে থাকেন। অনেকদিন পর একজন হুজুর এসে লাশটিকে কবর খুঁড়ে তুলতে বলেন। কবর খুঁড়ে লাশটি তোলার পর সবাই খুব হতবাক হয়ে যায়। তারা দেখে বিভৎস লাশটির কাফন সহ পচে গলে ভয়ঙ্কর রূপে রয়েছে। হুজুর লাশটিকে দেখে উল্টে দিতে বলল। তারপর থেকে গ্রামে এমন অস্বাভাবিক ঘটনা আর কখনো ঘটেনি। আর লাশও দেখা যায়নি, কিন্তু 3 মাস পর্যন্ত আমার গলায় সেই মহিলার হাতের চিহ্ন রয়ে গিয়েছিল। এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। পড়ে শোনানোর জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং ঘটনাটি সত্যি অনেক বেশি ভয়ঙ্কর। রাতে পড়াশোনা করেন এরকম অনেকেই রয়েছেন। আলী হাসান রুবেল, আপনি নিশ্চয়ই পড়াশোনা করছেন। এখনো পর্যন্ত যারা পড়াশোনা করেন তারা জানেন রাতের বেলা গভীর রাত পর্যন্ত অনেকেরই পড়াশোনা করতে হয়। এবং আমাদের গ্রামেগঞ্জে এরকম অনেক মেধাবী ছাত্র রয়েছেন যারা অনেক রাত পর্যন্ত পড়েন। বিশেষ করে গভীর রাতে যখন চারপাশ নীরব থাকে, শুনশান নীরবতায় পড়া সেই লাইনগুলো আত্মস্থ হতে আসলে সবচেয়ে সহজ হয়। সেজন্যই মানুষ গভীর রাতে পড়াশোনাটাকে বেছে নেন। কিন্তু এই সময় এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটে থাকে যার ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের কাছে থাকে না। যাই হোক, আমরা আমাদের অতিথির কাছে আরেকবার আসতে চাই। তিনি আমাদেরকে আরেকটি ঘটনা শেয়ার করবেন বলে বলছিলেন। আমরা আমাদের কামাল ভাই আপনার কাছে এরপরে আসলে আপনি কোন ঘটনাটি বলবেন বলে বলছিলেন, আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। আমাদের বাড়িতে, আমাদের গ্রামে, ওনার নাম হলো নূর আফসার। নূর আফসার, সুন্দর নাম। জি। তার বাড়ি হলো বেরিবানের পাশে। বেরিবাদ মানে হচ্ছে আপনাদের গ্রামের আপনাদের গ্রামের নামটা যেন কি আরেকবার যদি একটু বলেন। দক্ষিণ সরঙ্গা। দক্ষিণ সরঙ্গা, আনোয়ারা থানার দক্ষিণ সরঙ্গা, এটা চট্টগ্রামের। জি, বলুন। সে একদিন রাতে দোকান থেকে অনেক রাত করে আস্তে আস্তে দোকান থেকে আসার পথে যখন বেরিবান যখন উঠলো, হঠাৎ একটা মেয়ে দেখলো সোনা সাদে অলংকার সাজানো একটা নতুন বউ। রাতের বেলা বউ সাজে একটি মেয়েকে দেখলো বউ সাজা। আচ্ছা। মেয়েটা সোজা বেরিবান বাইয়া মানে নদীর সাইডে চলে যাইতে আছে। হে মানে পিছনে মানে হে মেয়েটার পিছনে গেল। যাওয়ার পরে মেয়েটার যখন এরকম ভাবে সামনে যায় মানে হে মানে মেয়েটার মানে সামনে আটকে ফেললো। জিজ্ঞেস করতেছে, আপনি কার গর্ব, এত রাইতে এখানে কি? এই কোনো কথা জবাব দেয় না। কি কথা বলতেছেন না কেন? আপনি কার গর্ব, এখান থেকে এত রাইতে পালাই যাইতে আছেন কই? হে কোনো কথা জবাব দেয় না। জবাব যখন দেয় না, হে ঠোঁড়ালো বারে ধরছে, দইরা মানি হেরে প্রচুর আসার আইছে। আসারতে প্রায় 1 ঘন্টা ধরে মেয়েটার সাথে কি প্রচুর যুদ্ধ লাগছে, মারামারি লাগার পরে মানে হঠাৎ করে মানে
দুইজন মানুষ আস্তে আস্তে বাতি নিয়ে প্রায় 2টার দিকে বাতি নিয়ে যখন আস্তে আস্তে এর দেখে মানে এর ফেলাই ওই গেছে গা, হে অজ্ঞান হয়ে গেছে গা। আচ্ছা, এর বাতি শর্ট যখন মারছে এর তো চিনছে এই নোরার সামনা হদ হতে কি হয়েছে এর ডাকে হে, কিন্তু এখানে মানে মুখে রক্ত মক্ত সিরা মিরা সিনা গলা তলা সব সিরা মিরা এর তাড়াতাড়ি মানে নিয়ে গেছে আচ্ছা, বাসায় নিয়ে গিয়ে বাসায় নিয়ে হুজুর ডাকছে, হুজুর ডাকিয়া এর ছেলে মেয়ে বউ ছেলে সব কান্নাকান্নি শুরু করে দিল। তখন এর মানে হুজুর তুজুর এনে এর ভালো করে জারাইছে, জারা দৌড়া করে মানে পাগলাই সাগলাই করতেছে। এর নিজের শরীরে নিজে মানি গিয়া করে, কারোর সামনে ভাইলে মারধর করে প্রসন্ন। তখন হের মানুষ সুস্থ করতে অনেকদিন লাগলো, অনেকদিন লাগার পর মানি হুজুর থেকে তাবিজ দোয়া করে এই কাটা সিরা করে মানি ছাগল মাগল শীতের মধ্যে দিয়া জবাই দিয়া এ ভালো হইছে। ভালো হওয়ার পরে এর জিজ্ঞেস করলো তুই কিরকম হদে আমার হঠাৎ করে একটা বউ যাইতেছে, কার ঘর বউ মনে করে আমি পিছনে পিছনে গেছি, তারপর সামনে যখন আটকেছি জিজ্ঞেস করি সে কথা বল না মানে এরকম আমার টোটাল বার ধরলো মানে পরাই ওর সাথে মানে এরকম 1 ঘন্টা পর্যন্ত মানে ঘন্টা 2 ঘন্টা মানে এর সাথে আমার কি করলো, তারপর মানে আমি আর কিছু জানি না। মানে আরেকদিন ওই জায়গার মধ্যে একটা মানুষ এই নাম হইল তার ইব্বাল। আচ্ছা, এ জাল ফোনা ধরে ওই সোয়াইসের ফোনা, তারপর গলদা সাগর থেকে এরকম 2টা বাচ্চা লাভ দিয়ে মানে 2 ক্যামেরা ওই এই পার থেকে ওই পারে গেছে এরকম দেখছে। সাগর 2 ক্যামেরা মানে সাগর ওই পারে গেছে গা, হে দেখে মানে আমক খাই গেছে গা, আমক খাই হে জাল তালার বসা নাই হেন তুইলা হেন সোজা বাড়ি চলে আইছে। আসার পরে মানে এই কথা মানে বন্ধু বান্ধব সবাই বলে দিল দোকানের মধ্যে হতে এরকম অবস্থা, ওই দিক দিকে রাইতের বেলায় কেউ চলাফেরা করবি না, একলা কোনো চলাফেরা বেরিমানের উপর করবি না। হতে এরকম মেয়ে রাতের 12টার দিকে বা 1টার দিকে করে এই মেয়েটা বউ সাজা একটা মেয়ে হাঁটা চলা করে। আর এইসব ঘটনা যখন খুলে বললো মানুষ আর ওই পথ দিয়ে মানে একা চলাফেরা করতো না, দিনে শহরে মানে বাড়ির মধ্যে চলে যেত। তো ওই গ্রামের মধ্যে আমার মামাতো ভাই আছে। আমার মামাতো ভাইয়ের বিয়ে হইতেছে, তার মামাতো ভাই তার নানার বাড়ির সব মানুষ আইছে। আচ্ছা, আসার পর মানে মেয়েদ অনুষ্ঠান যেদিন সেদিন খুব সবাই হইছে করে। তার মামাতো ভাই একলা গেছে ওই শীতে খোলার পাশে পেশারপ করার লাগে, হে শীতের উপর পেশারপ করে দিছে। দেওয়ার পরে হে শীতের উপর থেকে আর আইতে পারে না। আচ্ছা, আইতে পারে না যখন এর মানে এর মা সবাই খোঁজাখুঁজি দিছে মানে হে কই খোঁজাখুঁজি তখন দিছে মানে একজন দেখতেছে মানে হে শীতের উপর মানে শুয়ে রয়েছে শীতের উপরে। আচ্ছা, খোঁজাখুঁজি যাই মানে একজন দেখছে মানে এখন সেই শীতের উপরে শুয়ে রয়েছে। ওখান থেকে শীতের উপর থেকে হেরে মানে দৈরে মরে আইনা তারা সুস্থ করার পরে তার মানে বিয়ে শাদী খাওয়ার পরে তারা বাড়ি নিয়ে গেছে গা। তারা তো বাড়ি গেছে গা, বাড়ি যাওয়ার পরে ছেলেটা 1 সপ্তাহ বাদে ছেলেটার মরে গেছে। অদ্ভুত। এটি হচ্ছে আপনাদের এলাকার ঘটনা, আপনি যেটা বলছিলেন অঞ্চলের ঘটনা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক গুলো ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন। যারা শুনছেন ক্যাপিটাল FM 94.8 আরজি অরণ্য আপনার সঙ্গে রয়েছি, এবং শনিবারের এই বিশেষ আয়োজন মানে এখন রবিবারের প্রথম প্রহর বলা যায়, 12:30 এই মুহূর্তে স্টুডিও ঘুরিতে সময়। যারা সঙ্গে আছেন তাদেরকে বলবো আমাদের এই আয়োজনটি সম্পর্কে সবাইকে জানানোর জন্য। যারা একসঙ্গে শুনতে চান, অনেকে অপেক্ষায় থাকেন, পোস্টটিকে বেশি করে শেয়ার করে দেবেন। এবং যদি সেচে দেওয়ার জন্য পাম্প ছিল, ওর বাবা সিদ্ধান্ত নিল সেচ পাম্পটি এবার সূত্রার বাড়ির ভিটাতে বসাবে। কিন্তু সমস্যা হলো, রাতে কে থাকবে? এই 3 ছেলের মধ্যে দুজনেই না করলে তবে মিরাজ রাজি হয়, বলে বাবা তুমি ওই ভিটাতেই পাম্প রাখো, আমি রাতে থাকবো। মিরাজের কথা মতো ওর বাবা পাম্পটি ভিটাতে স্থাপন করে। সেদিন রাতে মিরাজ শুয়েছিল, পাম্প চালিয়ে। হালকা শীতের রাত, নীরব। ঘুমিয়ে গেল মিরাজ। ঘুমের মধ্যে শুনতে পেল অনেকগুলো বাচ্চা পানির হাউজে গোসল করছে আর চেঁচামেচি করছে। মিরাজ ভাবলো সকাল হয়েছে, তাই মনে হয় বাচ্চারা গোসল করছে। কিন্তু বাচ্চারা যদি এমন লাফালাফি করে গোসল করে, তবে তো মাটির তৈরি যে ড্রেন, পানি দেওয়ার জন্য যে লাইন, সেটি ভেঙে যাবে। তাই সে বিছানা ছেড়ে দ্রুত উঠে পড়ল আর গালাগালি করতে করতে এগিয়ে গেল। গিয়ে যা দেখলো তা অত্যন্ত ভয়ঙ্কর। প্রত্যেক শিশুর বিভৎস চেহারা, মুখে রক্ত লেগে আছে। তারা মিরাজকে দেখে যেন খুশি হলো, তার দিকে দ্রুত এগিয়ে আসতে লাগলো, হাসতে হাসতে। ভয়ঙ্কর সে হাসি। মিরাজ দ্রুত পাম্প ঘরে এসে দরজা বন্ধ করে দিল, কিন্তু হাসির শব্দ কমল না, বরং বাড়ল। কিছুক্ষণ পর মিরাজ লক্ষ্য করলো অনেকগুলো বল্লম তার শরীরের মধ্যে ঢুকছে আর শরীর থেকে রক্ত বের হচ্ছে। নিজেকে আর ধরে রাখতে পারল না, জ্ঞান হারিয়ে ফেলল। আর কখন সে ওই পাম্প ঘরে যায়নি, কখনোই যায়নি। অনেকে মিলেও ওই ভিড়াতে থাকার চেষ্টা করেও পারেনি। অন্য কোনো দিন সেই ঘটনা শোনাবে। তাবিজ টিমকে একটা অনুরোধ করতে চাই, যদি একটা মেইল অ্যাড্রেস রাখতেন তবে ঘটনাগুলো আরো বড় আকারে লেখা যেত। ধন্যবাদ তাবিজ টিম। ধন্যবাদ তানভীর আহমেদ মালিক আপনাকে। এবং আপনি যেটা বলছেন মেইলের কথা, সেটাও খুব সহজ। আপনি আমাদের সাথে যে কোনো মাধ্যমে যুক্ত হতে পারেন। আপনাকে আগেই বলেছি, ফেসবুকে কিন্তু পুরো ঘটনা একসঙ্গে লিখে পাঠানো যায়। আপনি যদি চান তাহলে পুরো ঘটনাটি আপনি একসঙ্গে লিখে পাঠাতে পারেন, তাতে বিশেষ কোনো সমস্যা হয় না। আর যদি আপনি ইনবক্সে লিখে পাঠাতে চান, অনেকে কিন্তু ইনবক্সেও লেখেন, সেটাও অনেকটা মেইলের মতোই। আসলে আপনি যত লিখতে চান আপনি পুরোটুকুই একসঙ্গে লিখে পাঠাতে পারবেন, সেক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা অবশ্য আপনার হবে না। আর এছাড়াও যদি আপনি মেইল করতে চান, সেটাও কিন্তু আমাদের যেই ফেসবুকে যে পোস্ট দেওয়া রয়েছে facebook.com/capitalfm 94.8, সেই পোস্টে আপনি পেয়ে যাবেন। সেখানে tabiz@radiocapital.fm এই ঠিকানা আপনি লিখে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও যারা লিখেছেন, আজকের শেষ ঘটনাটা আপনার সাথে শেয়ার করতে চাই। হৃদয় লিখেছেন, ভাই এই কাহিনীগুলো
এই কাহিনীগুলোকে গল্প বলবেন না, কারণ এগুলো কারো না কারো জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। কেউ বিশ্বাস করুক আর না করুক, এটাই সত্য। আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করছি। আমার পরিচয়টা দিইনি। আমার নাম অভি, কোনো একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ট্রিপলিতে পড়ছি, নামটা উল্লেখ না করি। আর এখানে হোস্টেলে থাকি। এই হোস্টেলে আমার রুমে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করছি। ভার্সিটিতে তখন মিড এক্সাম চলছিল। যেদিন এক্সাম শেষ হলো, আমার রুমমেট ঘুরতে যাবে প্ল্যান করলো। কোন একটা কারণে আমার যাওয়া হয়নি। সারাদিন ভালোভাবেই চলে গেল। তখন রাত 11টা। রুমমেটকে ফোন দিয়ে জানলাম যে ওর আসতে 12টা বেজে যাবে। যা হোক, ভালো কথা, আমি শুয়ে ফোন চালাচ্ছিলাম। হঠাৎ দরজা নক করলো। দরজা খুলে দেখি আমার রুমমেট ও পাশের রুমের একটা বড় ভাই। ওদের দেখে আমি ভাবলাম যে আমায় বলল 12টা বেজে যাবে আসতে, তা 5 মিনিটের মধ্যে এসে গেল। যা হোক, এটা কোনো গুরুত্ব দিলাম না। ওটা রুমে এলো, কিন্তু কোনো কথা বলছিল না। ভাবলাম ঘোরাঘুরি করে আসছে, তাই হয়তো ক্লান্ত, তাই কোনো প্রশ্ন করলাম না। পাশের রুমের ভাই ও আমার রুমমেট আমার রুমেই শুয়েছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি আমার চার্জার লাইট জ্বালিয়ে দিলাম। ও, আরেকটা কথা, তা হলো আমাদের হলের জেনারেটর লাইনে কিছু সমস্যা ছিল, তার জন্য 2 দিন ধরে সেটা অফ ছিল। কারেন্ট চলে যাবার পর রুম থেকে বের হলাম। হঠাৎ পাশের রুমে নজর পড়ল। দেখতে পেলাম যে ভাইটা আমার রুমে শুয়ে আছে। সে তার রুমে বসে কার সাথে যেন কথা বলছিল। এটা দেখে আমি বিষয়টা বুঝবার জন্য আমার রুমে গেলাম। আর যে যা দেখলাম, ভয়ঙ্কর চেহারাধারী 2 লোক আমার দিকে তাকিয়ে হাসছে। আর আমায় বলতেছে, আজ তোর কপাল ভালো, ছেড়ে দিলাম। তারপর কি ঘটেছে বলতে পারবো না। যখন হুঁশ হলো, তখন দেখলাম আমি অন্য হলের এক রুমে শুয়ে আছি। আমার রুমমেট আমায় বলতেছে, তুই এই হলের এক সাইডে পড়েছিলি, আর এখানেই বা কেন আসলি? কারণ যেখানে আমায় পাওয়া গেছে ওখানে আমার যাবার কথা না। পরে জানতে পারলাম আমার রুমমেট তখন 12:30টার সময় রুমে আসছে, আর আমার সকাল 6টার সময় পাওয়া যায়। এই ছিল আমার ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, হৃদয়। আপনি বলছিলেন আপনার নাম হচ্ছে অভি, হয়তো হৃদয় আইডি থেকে লিখে পাঠিয়েছেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং প্রত্যেককেই যারা সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন। আশা করি ঠিক এভাবে সঙ্গে থাকবেন। আগামী সপ্তাহেও আপনার সাথে আবারও আমার কথা হবে ইনশাল্লাহ। এবং ভালো থাকবেন প্রত্যেকটি মুহূর্তে। নিজের ভেতরে সততাটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে মানুষ যখন ভেতর থেকে সৎ হবে, তার জন্য আলাদা করে কোনো বাহিনী, বিশাল অস্ত্র কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ কোনো প্রয়োজন পড়বে না। যদি আমি সত্যিকার অর্থে একজন মানুষ হই, মানুষকে ঠেকানোর জন্যই, মানুষের কুপ্রবৃত্তিগুলোকে ঠেকানোর জন্যই সারা বিশ্বে এত এত সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত করা হয়েছে বিভিন্ন অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম, জেল। এই সব কিছুই হচ্ছে আমাদের ভেতরের খারাপ যে মানুষটা রয়েছে সেটাকে ফেরানোর জন্য। আর সেই মানুষটাকে জাগতে না দিয়ে ভেতরের ভালো মানুষটাকে যদি জাগিয়ে রাখার চেষ্টা করি, সমাজে, দেশে, পৃথিবীতে সব জায়গায় শান্তি বিরাজ করবে। আশা করি আমরা খুব শীঘ্রই এমন সুন্দর একটি শান্তির পরিবেশে দেখতে পাব এবং আপনার পরিবারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আজকে আমাদের এখানে বিদায়। আগামী সপ্তাহে আবারও কথা হবে। শুভরাত্রি। Capital FM 94.8, দেশের নম্বর 1 মিউজিক স্টেশন।